হঠাৎ করে গ্রামের এই ৩ সহজ সরল ছেলেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে এমনভাবে মারধর করে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। মারতে মারতে পায়ের তলা ফাটিয়ে ফেলে। বাপরে মাগো বলে চিৎকার করলেও কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হয় না। পুলিশ কেন এদের গ্রেপ্তার করছে, কেন এদের উপর টর্চার করা হচ্ছে সেটা তারা নিজেরাও জানে না। আসলে পুলিশ কি জনগণের বন্ধু নাকি শত্রু? কিভাবে পুলিশ সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে পারে সেটাই দেখবো আমরা আজকের মুভিতে। আজকের মুভির নাম ভিসারিনা। এই মুভিটা একটা সত্য ঘটনার উপর নির্মিত। পুলিশ যে এতটা খারাপ সেটা আপনার কল্পনারও বাইরে। তাই মুভি শেষে যাদের সাথে এই ঘটনাগুলি ঘটেছিল আমি তাদের পরিচয় আপনাদের সামনে দিয়ে দেব। কথা দিচ্ছি মুভিটার প্রতিটা সিন আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। চলুন তাহলে গল্পটা প্রথম থেকে শুরু করি। তামিলনাড়ু গ্রামের এই ৩ জন সহজ সরল ছেলে যারা কিনা সবেমাত্র শহরে এসেছে কিছু টাকা ইনকাম করার জন্য। তাদের পরিস্থিতি এমন যে বাসা ভাড়া করে থাকার মতো টাকাও তাদের কাছে নেই। এই জন্য তারা এই পার্কের দারোয়ানকে কিছু টাকা ঘুষ দিয়ে রাতে এই পার্কে ঘুমিয়ে থাকে। এই ৩ জনের ভিতরে এর নাম পান্ডে, এর নাম কুমার আর এর নাম মুরগান। পান্ডে একটা মুদিখানা দোকানে চাকরি করে, এই জন্য সে খুব ভোরে উঠে নিজেকে পরিপাটি করে দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পান্ডে এত ভোরে দোকানদারকে ডেকে দোকানদারের কাছ থেকে চাবি নিয়ে দোকান খুলতে চাইলে দোকানদার তাকে অনেক বকা দেয়, কারণ এখনো সকাল হতে অনেক বাকি। তখন পান্ডে দোকানের মালিককে বলে যদি আমরা দোকান খুলি তাহলে হয়তোবা খরিদ্দার আসতে পারে। দোকানের মালিক পান্ডেকে দোকানের চাবি দিলে পান্ডে গিয়ে দোকান খুলে দোকানে বসে থাকে। পান্ডে দোকান খোলার সাথে সাথে সেখানে কিছু লোক হাজির হয়ে যায়। আর হ্যাঁ, এই যে লোকটাকে দেখছেন এর সাথে একটু পরেই আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই লোকটার সাথে পান্ডে কথা বলে জানতে পারে সেও তামিলনাড়ুর লোক, কিন্তু পান্ডে দেখতে পায় তাদের কোমরে পিস্তল রাখা। এই জন্য পান্ডে খুব ভয় পেয়ে যায়, যে কারণে সে তাদেরকে বলে যদি তোমাদের আর কিছুর প্রয়োজন না হয় তাহলে তোমরা এখন আসতে পারো। এর কিছুক্ষণ পর পান্ডের দোকানের সামনে হঠাৎ করে একটা অটো এসে দাঁড়ায়। অটোর ভিতর থেকে একটা লোক এসে পান্ডেকে দোকান থেকে জোর করে টেনে হিঁচড়ে বের করতে চায়, কিন্তু পান্ডে খুবই জোরাজোরি করে। পান্ডেও যখন তার সাথে জোর দেখাচ্ছিল তখন অটোর ভিতর থেকে একজন বলে দোস্ত কি করছিস, উনি পুলিশ অফিসার। পান্ডে অটোর ভিতরে গিয়ে বুঝতে পারে তাকে সহ তার 2 বন্ধুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে সেটা তারা নিজেরাও জানে না। এই 3 বন্ধুকে থানায় আনার পর তাদের উপরে এমনভাবে প্রহার করা হয় যেটা মুখে বলা কখনোই সম্ভব না। কিন্তু কেন তাদের উপর এই অমানবিক নির্যাতন করা হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। এত অত্যাচার সহ্য করতে না পেরে কুমার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়ার সময় অন্য একটা পুলিশ অফিসার কুমারের মাথায় স্টিলের পাত্র দিয়ে আঘাত করে। কুমার সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে কুমারের 2 বন্ধু নিস্তব্ধ হয়ে যায়। তারা কি করবে বুঝতে পারছিল না। তারা কুমারকে বাঁচানোর জন্য কুমারের কাছেই ছুটে আসে। কুমারের 2 বন্ধু কুমারের কাছে আসলে বুঝতে পারে কুমার এখনো জীবিত আছে। এই জন্য ভয়ে তারা ওই সিঁড়ির ভিতরে 3 জন লুকিয়ে পড়ে। একটু পরে সেখানে থানার ওসি চলে আসে। লোকটাকে দেখে আপনারা যতটা ধার্মিক মনে করছেন লোকটা কিন্তু ততটা না। একটু পরে তার আসল রূপ আপনারা দেখতে পাবেন। তখন মর্গান এই থানার ওসিকে বলে দেখেন স্যার, আপনার পুলিশ অফিসার আমাদের খুব মারছে, আমরা কোনো অন্যায় করিনি। মর্গানের এই হৃদয় বিদারক কাকুতি শুনে পুলিশ অফিসার তার অন্য পুলিশদেরকে বলে এই তোরা একে কেমন মারছিস, এখনো গায়ে জামা আছে কিভাবে? এই কথা বলার পর তাদেরকে আবারও জামা খুলে অমানসিক নির্যাতন করা হয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর ভবেশ্বর থানার ভিতরে এসে কার সাথে যেন ফোনে কথা বলছিল। তার কথা শুনে আমরা বুঝতে পারি গত কয়েকদিন আগে একটা প্রভাবশালী নেতার বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু পুলিশ এখানে কোনোভাবেই ডাকাতে ধরতে পারছিল না। তাই ভবেশ্বর তার উপরে স্যারকে প্রেসার দিতে থাকে। তখন ভবেশ্বর বলে স্যার আপনি চিন্তা করবেন না, আমি 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার করব। এরপর সিন চলে যায় ওই 3 বন্ধুর কাছে। তখন মর্গান পান্ডেকে বলে তুই কেন এত ভোরবেলায় দোকানে গিয়েছিলি? তুই নিশ্চয়ই কিছু করেছিস যার জন্য পুলিশ আমাদের ধরে আনছে। এরপর পান্ডে তার গল্পটা বলতে থাকে। আসলে পান্ডে তার দোকানের পাশে একটা মেয়েকে খুব ভালোবাসে, তার নাম শান্তি। এই শান্তি প্রতিদিন ভোরবেলা পান্ডের দোকানের সামনে দিয়ে যায়, যে কারণে পান্ডে প্রতিদিন ভোরবেলায় দোকান খুলে তাকে দেখার জন্য। আর এভাবে পান্ডে এবং শান্তির মাঝে ভাব আদান প্রদান হয়। কি আপনারা কি ভাবছেন এই মেয়েটা এই বাড়িওয়ালার মেয়ে? না, এই মেয়েটা হচ্ছে এই বাড়িওয়ালার কাজের মেয়ে। বোঝেন ব্যাপারটা, আধুনিক যুগ, কাজের মেয়েও এত সুন্দরী হতে পারে। কিন্তু পান্ডে এবং শান্তির মাঝে কোনোভাবেই কথা হয় না। একদিন শান্তি হঠাৎ করে পান্ডের দোকানে আসে তার বাড়িতে একটা ফোন করার জন্য, কিন্তু ফোনের সমস্যা হওয়ার কারণে শান্তি বাড়ি কোনোভাবেই কথা বলতে পারছিল না। এই জন্য পান্ডে দোকান থেকে বের হয়ে এসে শান্তিকে ফোন করার জন্য সাহায্য করে।
শান্তির কাছে আসতে পান্ডের হাত শান্তির গায়ে একটু লাগতে শান্তি সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। মর্গান পান্ডেকে বলে, এভাবে মেয়েদের বিরক্ত করলে তো পুলিশ আমাদের ধরবেই। তখন পান্ডে আবার বলে, আরে না বন্ধু, সেরকম কিছু না। এরপর সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। পান্ডে ওই মেয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য তার কাছে যায়। যখন পান্ডে তার কাছে যায় তখন মেয়েটি তাকে বলে, পান্ডে আমি খুব অসুবিধায় আছি, আমার বাড়িওয়ালা মোটেও ভালো না। আমার বাড়িওয়ালার ওয়াইফ যখন বাইরে থাকেন তখন তিনি আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি কি আমাকে একটা কাজের বাড়ি ঠিক করে দিতে পারবে? কোন পান্ডে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি এবং তোমার জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করে দেব। পান্ডের কথা শুনে শান্তি খুবই মনে আনন্দ পায়। তারা দুজন দুজনকে বিদায় দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর পান্ডে আবারও শান্তিকে জোরে একটা ডাক দিয়ে বলে, শান্তি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ঠিক তখনই পান্ডের পাশে থাকা পান্ডের এক ফ্রেন্ড যার নাম আফজাল, এই আফজাল পান্ডেকে বলে, তুমি যার সাথে কথা বলছো তুমি তাকে চেনো? ওই মেয়ের বাড়িওয়ালা কিন্তু একটা বড় পুলিশ অফিসার, তোমাকে কিন্তু সে যে কোনো মুহূর্তে বিপদে ফেলাই দেবে। এরপর সিন চলে আসে বর্তমানে। তখন মর্গান পান্ডেকে বলে, তুই যদি ওই রাতে শান্তিকে জোরে ডাক না দিতিস তাহলে আজকে আমাদের এই বিপদে পড়তে হতো না। এরপর তারা সকালে যখন টয়লেট করার জন্য বাহিরে আসে তখন তারা দেখতে পায় সেই আফজাল নামের ছেলেটা টয়লেট থেকে বের হচ্ছে। আফজালকে দেখে এরা তিনজন খুবই চমকে যায়। তখন তারা আফজালকে জিজ্ঞাসা করে, তুই এখানে কিভাবে আসছিস? তখন আফজাল এদের তিনজনকে বলে, বন্ধু আমি কিছুই করিনি, গত রাতে আমি যখন সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে পুলিশ আমাকে ধরে নিয়ে আসে এবং আমার উপর অমানবিক নির্যাতন করে। তখন পান্ডে মর্গানকে বলে যে শান্তির সাথে এখানে আমাদের আসার কোনো সম্পর্ক নেই। এরপর তারা চারজন যখন বাথরুমের কাজ শেষ করে চলে যাচ্ছিল তখন উপর থেকে পুলিশ ইন্সপেক্টর ভবেশ্বর তাদেরকে বলে, তোমরা তিনজন আলাদাভাবে ওখানে দাঁড়িয়ে থাকো। এবং পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি দোষ স্বীকার করছো? তখন মর্গান কাঁদো কাঁদো সুরে বলে, স্যার কিসের দোষ স্বীকার করবো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা বলার সাথে সাথে তাদেরকে আবারও থানার ভিতরে ধরে আনা হয়। থানার ভিতরে ধরে আনার পর তাদের পা উঁচু করে বেঁধে তাদের পায়ে বিশাল জোরে জোরে মারতে শুরু করে। মারের আঘাত সহ্য করতে না পেরে মর্গান পুলিশ অফিসারকে বলে, আপনারা কেন আমাদের এত মারছেন? আমরা কিসের অপরাধ স্বীকার করব? আমরা তো কিছু বুঝতে পারছি না। এটা বলার সাথে সাথে ওই পুলিশ অফিসার মর্গানের মুখে লাথি মারে, যে কারণে মর্গানের সামনের দুটি দাঁতই ভেঙে যায়। কতটা অমানবিক হলে মানুষ এত নিম্ন কাজ করতে পারে একবার ভাবুন। এরপর তারা যখন বাইরে মুখ পরিষ্কার করতে আসে তখন সেখানে একটা মহিলা পুলিশ তাদেরকে দেখে সেখানে একটা ফোন রেখে যায়। তখন পান্ডে ওই মহিলা পুলিশকে বলে, ম্যাডাম আপনার ফোন। তখন ওই মহিলা পুলিশ তাদেরকে বলে, আমি এই 2 দিন দেখছি তোমাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে, এই ফোন দিয়ে তোমরা বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারো। এই কথা শুনে পান্ডে ফোনটা নিয়ে দৌড়ে বাথরুমের ভিতরে যায়। বাথরুমের ভিতরে গিয়ে সে তার দোকানের মালিককে ফোন করে এবং তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মালিককে খুলে বলে। এরপর দোকানের মালিক তাদের সাথে দেখা করার জন্য থানার বাহিরে আসে। তখন পান্ডে তার দোকানের মালিককে বলে, দেখুন সাহেব, পুলিশ আমাদের অযথা ধরে আনছে এবং আমাদের খুব মারধর করছে। তখন দোকানদার মালিক পান্ডেকে বলে, তোরা নাকি 1 কোটি টাকা ডাকাতি করছিস? তখন পান্ডে বলে, এসবের আমরা কিছুই জানি না। ঠিক তখনই সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে। তখন দোকানের মালিক পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, দেখুন আপনারা যাদেরকে ধরে আনছেন এরা হচ্ছে আমাদের দোকানের কর্মচারী, ডাকাতি করার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আমার ওসির সঙ্গে কথা বলে এদেরকে ছাড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করব। এরপর এই পুলিশ অফিসার তাদেরকে থানার ভিতরে ভাত খেতে দেয়। খাওয়ার সময় পুলিশ অফিসার তাদেরকে বলে, তোরা যদি দোষ স্বীকার করে নিস তাহলে তোরা বেঁচে যাবি, না হলে তোদেরকে এখানে এভাবেই মরতে হবে। এটা খুবই ছোটখাটো ডাকাতের কেস, খুব অল্পতেই মিটে যাবে। তখন পান্ডে বলে, স্যার আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা কিসের দোষ স্বীকার করব? আর আমরা দোষ স্বীকার করলে যখন আমরা জেল থেকে বের হব তখন আমরা বাড়ি গিয়ে মুখ দেখাতে পারবো না। এটা বলার সাথে সাথে তাদেরকে সেখানে আবারও বেধড়কভাবে মারতে শুরু করা হয়। এভাবেই কেটে যায় 4 থেকে 5 দিন। এরপর পুলিশের এসপি ভবেশ্বরকে বলতে থাকে, তোমাকে বললাম 2 দিনের ভিতরে এই কেসটা ক্লোজ করতে, তুমি এখনো কিছু করতে পারোনি। তখন পুলিশ ইন্সপেক্টর ভবেশ্বর বলে, স্যার আমাকে মাত্র 1টা দিন সময় দিন, আমি আসামি হাজির করবই করব। ওই দিন রাতের বেলায় আমরা দেখতে পাই পুলিশ একটা গাড়ি দাঁড় করায় আছে এবং ওই গাড়ির ভিতরে একটা লোককে তারা জিজ্ঞাসা করছে। ওই লোকটা বলে, আমার নাম কবির, আমি বৃন্দাবন কলোনিতে থাকি। এবং তার পাশে দেখা যায় কবিরকে এই লোকটা ফলো করছে। এই লোকটিকে চিনতে পারছেন? ওই যে সেদিন ভোরবেলা পান্ডের দোকানে আসছিল, তার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে মিটিং করে এবং তারা মিটিং এর সিদ্ধান্ত নেয় এই 4 জনের উপর আরো অমানসিকভাবে নির্যাতন করতে হবে যাতে করে এরা ডাকাতের অপরাধ স্বীকার করে। এরপর এই পুলিশ অফিসার ওই 4 জনকে ডেকে এনে বলে, তোদের উপর এত অমানবিক
নির্যাতন করলাম কিন্তু তোরা অপরাধ স্বীকার করলি না। তার পাশে আমরা দেখতে পাই অন্য কিছু পুলিশ অফিসার তাল গাছের ডাল সাইজ করছে। তখন ইন্সপেক্টর পান্ডেকে ডেকে বলে ওই ডালটা আমার হাতে এনে দে। পুলিশ অফিসার পান্ডেকে বলে তোকে আমি এখন এই লাঠি দিয়ে আঘাত করব, তুই যদি একবারও চিল্লাস তাহলে এর থেকেও জোরে তোর বন্ধুদেরকে মারা হবে। এটা বলে যখন পুলিশ অফিসার পান্ডের গায়ে আঘাত করে ব্যথার চোটে পান্ডে বাঁকা হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। সাথে সাথে তার বন্ধুদেরকেও সেখানে বেধড়কভাবে মারতে থাকে, যেটা মুখে বলা সম্ভব না। এত মারার পরেও পান্ডে পুলিশকে বলে স্যার আপনি আমাদের যতই মারুন না কেন আমরা কখনো ডাকাতি করিনি, আর আপনি আমাদের মারলে সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। কিছুক্ষণ পর পান্ডের দোকানের মালিক পুলিশ নিয়ে পান্ডের সাথে দেখা করতে আসে এবং তাদেরকে বলে তোমরা যদি এই ডাকাতির কেসে স্বীকারোক্তি না দাও তাহলে তোমাদের এর থেকেও বেশি নির্যাতন করা হবে, কারণ মিডিয়া অলরেডি জেনে গেছে পুলিশ ডাকাতের কেসের আসামিদের ধরে ফেলছে। তোমরা এই অপরাধ স্বীকার না করলে পুলিশ তোমাদের কোনো দিনও ছাড়বে না। তাছাড়া পুলিশ অলরেডি ডাকাতি হওয়া টাকা খুঁজে পেয়েছে। তোমরা স্বীকারোক্তি দিলে তোমাদের হাই রেট 3 মাসের জেল হবে, তারপর তোমরা নিজেদের জীবনে আবার ফিরে যেতে পারবে। অনেক বোঝানোর পর পান্ডে এই প্রস্তাবে রাজি হয়। পরদিন সকালে তাদেরকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পর জজ সাহেব তাদেরকে যখন জিজ্ঞাসা করে তোমরা কি ডাকাতি করছিলে, তখন পান্ডে নিজের জামা খুলে জজ সাহেবকে হাউমাউ করে বলতে থাকে স্যার আমরা কোনো অপরাধ করিনি, পুলিশ আমাদের প্রচুর মারছে স্যার, দেখুন আমাদের শরীরের অবস্থা। কিন্তু জজ সাহেব তামিল ভাষা মোটেও বুঝতে পারছে না। তখন জজ সাহেব বলে এখানে কেউ কি আসো যে কিনা তামিল ভাষা বুঝতে পারে? তখন একটা অফিসার বলে স্যার আমাদের কোর্টে একটা তামিলিয়ান থেকে পুলিশ অফিসার এসেছে, আপনি অনুমতি দিলে আমি তাকে ডাকতে পারি। তখন এখানে এই পুলিশ অফিসারটা হাজির হয় যে কিনা ওই দিন ভোরবেলা পান্ডের দোকানে গিয়েছিল, মনে আছে আপনাদের? আর এই অফিসারের নাম হচ্ছে মুর্তবিল, যে কিনা তামিল ভাষা সম্পূর্ণ বুঝতে পারে। তখন এই 3 বন্ধু মুর্তবিলকে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং মুর্তবিল এই ঘটনাটি জজ সাহেবকে ইংরেজিতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেয়। জজ সাহেব সমস্ত কথা শুনে তাদের 3 জনকে নির্দোষ ঘোষণা করে এবং ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে। এরপর তারা 3 জন আদালত থেকে বাহিরে চলে আসে। আদালত থেকে বাহিরে আসার পর তারা মুর্তবিলের সঙ্গে দেখা করে। তারা মুর্তবিলকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন মুর্তবিল ওই 3 জনকে বলে তোমরা আমাকে একটা উপকার করে দেবে। তখন এই 3 জন বলে স্যার আপনার জন্য আমরা আজকে বেঁচে গেছি, আপনার একটা উপকার করব, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এর একটু পরে আমরা দেখতে পাই এই 4 জন মিলে কবির নামের এই লোকটাকে কিডন্যাপ করছে। আসলেই এই মুর্তবিল তাদের কাছ থেকে এই সাহায্যটা চাচ্ছিল। আসলে এই কবির আদালতে আসছিল আত্মসমর্পণ করার জন্য, কিন্তু আত্মসমর্পণ করার আগেই মুর্তবিল তাদেরকে কিডন্যাপ করে নেয়। মুর্তবিল তাদের 4 জনকে নিয়ে এবং কবিরকে নিয়ে গাড়িতে করে রওনা দেয় তামিলনাড়ুর উদ্দেশ্যে। কিছু দূর আসার পর সেখান থেকে কুমার নামের এই ছেলেটি তাদের গ্রামে এসে নেমে যায়। এরপর গাড়িটি এসে মুর্তবিলের থানার সামনে হাজির হয়। এরপর মুর্তবিল ওই 3 বন্ধুকে বলে তোমরা বাড়ি চলে যাও। ঠিক তখনই মুর্তবিলকে পাশে থাকা একটা কনস্টেবল বলে স্যার আমাদের থানাটা খুবই নোংরা হয়ে গেছে, যদি কষ্ট করে এই 3 জনকে দিয়ে একটু পরিষ্কার করা নিতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তখন কি আর করার, তারা আবারও থানা পরিষ্কার করার কাজে লেগে যায়। এদিকে মুর্তবিল কবিরকে নিয়ে পাশে একটা রুমে যায়। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি কবির হচ্ছে একটা নেতার অবৈধ সম্পদের হিসাব রক্ষক, আর কবিরের নেতা বর্তমানে সেই এমপি নির্বাচন করবে। এই জন্য বিপক্ষ পার্টি মুর্তবিলকে অনেক টাকা ঘুষ দিয়ে বলে যে করেই হোক কবিরের কাছ থেকে তার নেতার অবৈধ সম্পত্তির সমস্ত তথ্য বের করে সেটা মিডিয়ায় প্রচার করতে। বুঝতে তো পারছেন নির্বাচন মানেই তো টাকা খাওয়ার ছড়াছড়ি। কিন্তু কবির কোনোভাবেই কিছুই স্বীকার করছিল না। এই জন্য মুর্তবিল তার সমস্ত গায়ের কাপড় খুলে মারতে থাকে এবং কবিরকে অন্য একটা আসামির সঙ্গে সেখানে বসিয়ে দেওয়া হয়। এই সমস্ত কিছু এরা 3 বন্ধু খুব ভালোভাবে বুঝতে পারছিল। এই জন্য পান্ডে বুদ্ধি করে কবিরকে একটা ফোন দেয় যেন সে বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারে, কারণ ইতিপূর্বে সে এই রকম ঘটনার সম্মুখীন হয়েছিল। তখন কবির বাইরে ফোন দিয়ে জানতে পারে পুলিশ তাদের সাথে ডাবল গেম খেলছে। কবিরের মালিক পুলিশকে 3 লক্ষ টাকা ঘুষ দিয়েছে যাতে করে পুলিশ এখানেই কবিরকে মেরে ফেলে। এটা শুনে কবির খুবই চিন্তায় পড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে পুলিশের সঙ্গে সবকিছু বলে দেবে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা পুলিশ চলে আসে এবং কবিরকে জোরে একটা থাপ্পড় মারে এবং তাকে ভিতরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করতে থাকে এবং তাকে বলা হয় তুই কোনোভাবেই মুখ খুলবি না। দেখুন ব্যাপারটা একবার, একটু আগে যে মুখ খোলার জন্য মার খাচ্ছিল এখন সে মুখ বন্ধ করার জন্য মার খাচ্ছে। কবিরকে অতিরিক্ত মারধর করে তার হাত পিছনে বেঁধে উপরে টাঙ্গিয়ে দেওয়া হয়। এতে করে কবির মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে থানায় মুর্তবিল চলে আসে, আর মুর্তবিল এই বিষয়ে কিছুই জানে না যে পুনরায় কবিরকে আবারও আঘাত করা হয়েছে যাতে সে মুখ না খোলে। সে কবিরের এই অবস্থা দেখে পুলিশ অফিসারকে বলতে থাকে কবিরকে আমি গ্রেপ্তার করছি, ওর সম্পূর্ণ দায়িত্ব আমার,
ওকে এভাবে মারলো কেন? কিন্তু এসব কথা বলতে বলতে কবির সেখানেই মারা যায়। এটা দেখে মুর্তবিল খুবই টেনশন করে। মুর্তবিল তার উপরের অফিসারকে ফোন করে বলে, কবির তো এখানে মারা গেছে, আমি তার লাশটা তার বাড়িতে রেখে আসছি। এমনভাবে রেখে আসবো যেন সবাই বুঝতে পারে কবির সুইসাইড করছে। যে কথা সেই কাজ, কবিরকে তার বাড়িতে নিয়ে গিয়ে ফ্যানের সাথে রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে মুর্তবিল এবং পুলিশের ডিসি গোপন একটা মিটিং করে। মিটিং শেষ করে পুলিশের ডিসি যখন বাথরুমে যায় তখন সেখানে গিয়ে দেখে 3 জন লোক সেখানে কাজ করছে। বাথরুম থেকে ফিরে এসে পুলিশের ডিসি বলে, এই 3 জনকে কোনোভাবেই থানার বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ সে আমাদের গোপন কাজকর্ম জেনে গিয়েছে। এরা 3 জন বাইরে গেলে আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে। কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামে একটা ডাকাতি হয়েছে, ওই ডাকাতের ইনভেস্টিগেশন হিসেবে আমরা তাদেরকে ক্রস ফায়ার করব এবং তাদেরকে ডাকাত হিসেবে গণ্য করব, যেটা মিডিয়াতে প্রচার করব। কিন্তু এ ব্যাপারে মুর্তবিল কোনোভাবেই রাজি ছিল না, কারণ ছেলেগুলো মুর্তবিলের কথার উপর ভিত্তি করে থানায় আসছিল। তখন পুলিশের ডিসি বলে, মুর্তবিল তোমার থানায় কিন্তু কবির মারা গেছে, ফাঁসলে তুমিই ফাঁসবে। মুর্তবিল কোনো উপায় না পেয়ে এই অপকর্মে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর একটা পুলিশ অফিসার এসে এই 3 জনকে বলে, তোমরা গুছিয়ে নাও, তোমাদের বড় সাহেবের বাসায় যেতে হবে, কিছু কাজ আছে। এটা শুনে তাদের মনে সন্দেহ ঢুকে যায়, কিন্তু তারা মুর্তবিলের উপর ভরসা করে সেখানে যেতে রাজি হয়। সেখানে গিয়ে তারা দেখে ব্যাগের উপরে অনেকগুলো টাকা এবং তাদের ব্যবহার করা জিনিসপত্র এই ঘরে সাজিয়ে রাখা, যেন সবাই দেখে বুঝতে পারে তারা এখানে বসবাস করে। এরপর আফজাল বলে, এখানে থাকা আমাদের জন্য কোনোভাবেই নিরাপদ নাই। এটা বলে আফজাল যখন বাহিরে পা রাখবে ঠিক তখনই তাকে গুলি করে দেওয়া হয়। আফজাল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। ঠিক তখনই তার 2 বন্ধু তাকে এসে জড়িয়ে ধরে, আর একটু পরে সেখানে মুর্তবিল হাজির হয়ে যায়। মুর্তবিল এসে জিজ্ঞাসা করে তাকে কেন গুলি করা হয়েছে। তখন পুলিশ অফিসার বলে, স্যার সে পালিয়ে যেতে চাচ্ছিল। তারা আফজালকে ধরে বলতে থাকে, স্যার সে এখনো জীবিত আছে, তাকে হাসপাতালে নিয়ে যান। তখন মুমূর্ষু অবস্থায় আফজাল বলে, বন্ধু তোরা এখান থেকে পালিয়ে যা, না হলে তোদেরকেও এরা মেরে ফেলবে। তখন আমরা মুর্তবিলের চেহারা দেখে বুঝতে পারি মুর্তবিল এই জঘন্য কাজে মোটেও সম্মতি ছিল না, কিন্তু এটা ছাড়া তার আর কোনো কিছুই করার নাই। সাথে সাথে পান্ডে ও মর্গান থানা থেকে পালিয়ে বাইরে চলে গিয়ে একটা ঘাসের ভিতরে ঢুকে পড়ে। পুলিশও তাদের সাথে বাইরে চলে আসে এবং তাদেরকে খুঁজতে থাকে। তখন মুর্তবিল পুলিশ অফিসারদের নির্দেশ দেয় কোনোভাবে যেন গুলি করা না হয়। তখন জলাশয়ের ভিতরে পান্ডে মর্গানকে বলে, আমরা 2 জন 2 দিকে চলে যাব, তাহলে আমরা যে কোনো একজন বেঁচে যাব। কিন্তু মর্গান বলে, বাঁচতে হলে 2 জন একসাথে বাঁচবো। কিন্তু পান্ডে বলে, আমাদের যে কোনোভাবে এখান থেকে একজনকে বাঁচতে হবে, না হলে এই মর্মান্তিক সত্য কখনোই সামনে আসবে না। এই জন্য পান্ডে চিৎকার করতে করতে অন্যদিকে চলে যায় এবং মর্গান বাঁচার জন্য অন্যদিকে চলে যায়। পান্ডের চিৎকারের আওয়াজ শুনে সেখানে একটা পুলিশ অফিসার ধরতে গেলে সেখানে পুলিশ এবং পান্ডের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে পান্ডে পুলিশ অফিসারের কাছ থেকে তার অস্ত্রটা নিয়ে নেয় এবং আবারও পালাতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই মর্গান একটা রাস্তার সাইডে এসে ওঠে এবং সেখানে একটা পুলিশ অফিসার হাজির হয়। কিছুক্ষণের মধ্যে একটা গুলির আওয়াজ হয়। পান্ডে বুঝতে পারে মর্গানকে তারা গুলি করে হত্যা করেছে। পান্ডে মরে যাওয়ার সাথে সাথে ওই পুলিশ অফিসারের কাছে উপর থেকে একটা ফোন আসে। ফোনে কি বলা হয় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে পান্ডে এবং মুর্তবিলের সামনাসামনি দেখা হয়, একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে থাকে। তখন মুর্তবিল বলে, তুমি আমার কাছে অস্ত্র জমা দাও, তুমি আমার কাছে ধরা দাও, আমি তোমাকে কখনোই মারবো না, আমি তোমাকে তোমার গ্রামে ফিরিয়ে দিয়ে আসবো। তখন পান্ডে বলে, এই জীবন রেখে কি লাভ, যেখানে আমার 2টা বন্ধুই মারা গেছে, আমি আপনাকে অনেক বিশ্বাস করে এখানে আসছিলাম। ঠিক তখনই আমরা দেখতে পাই অন্য একটা পুলিশ অফিসার শুট করার জন্য বন্দুক ঠিক করছে। একটু পরে 2টা ধাম ধাম গুলির আওয়াজ হয়। আমরা বুঝতে পারি ইন্সপেক্টর মুর্তবিল এবং পান্ডেকে এই পুলিশ অফিসার এখানেই মেরে ফেলছে, কারণ ইন্সপেক্টর মুর্তবিল এই কাজের সঙ্গে কোনোভাবে সম্মতি ছিল না। ওই যে উপর থেকে ফোন করছিল, উপরের কর্মকর্তাদের নির্দেশে মুর্তবিল এবং পান্ডেকে সেখানে হত্যা করা হয়। এই ঘটনায় ভাগ্যক্রমে কুমার বেঁচে যায়, কারণ সে তামিলনাড়ু আসার সময় তার গ্রামে নেমে গিয়েছিল। শুরুতেই বলছিলাম এই ঘটনাটা একটা সত্য ঘটনার উপর নির্মিত, আর এই হলো আসল কুমার, যে কিনা এই ঘটনার পরবর্তীতে একটা সিনেমায় রূপ দেয়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এখন পুলিশ সম্পর্কে আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে জানতে চাই।